আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। এমপি আনারের মরদেহ উদ্ধারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারতের পুলিশ। কলকাতার ফ্ল্যাটে প্রবেশের ৮ ঘন্টার মধ্যে খুন, বলছে ডিবি। জোটের প্রত্যেক দলকে আরও সংগঠিত করে তুলতে ১৪ দলের নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলার ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ দুর্ঘটনায় নিহতদের দাফন। মাশহাদ শহরে শোকযাত্রায় লাখো জনতা। এবং ইজারার নামে অবৈধ দখল ও স্থাপনায় পূর্ণ রাজধানীর বেশিরভাগ পার্ক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ অভিযুক্তকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতার ৪ সদস্যের পুলিশ দল। বাংলাদেশ পুলিশ ও কলকাতা পুলিশ দুদেশে গ্রেপ্তার হওয়া ৪ জনের তথ্য আদান প্রদান করেছে। অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে এমপির মরদেহ উদ্ধার ও খুনের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। এর আগে তিনি জানান, কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে প্রবেশের মাত্র ৮ ঘন্টার মধ্যেই আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়। মাস্টার শাকিলের রিপোর্ট। কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে ঝিনাইদহের সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয় সারা দেশে। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ৩ জন শিমুল ভূঁইয়া, তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের ৪ সদস্য। প্রায় ৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। আসামি যে এখানে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন এবং তারা এই যে অপরাধীর কথা শুনেছেন। দুদেশের গ্রেপ্তার হওয়া ৪ আসামির তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার ও খুনের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে দুদেশের পুলিশ। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। এর আগে গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের গুলশান ও বসুন্ধরার বাসায় ২ মাস ধরে আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। চরমপন্থী নেতা আমানুল্লাহ উরফে শিমুল ভূঁইয়া এবং শিলাস্তি রহমান হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও উল্লেখ করেন তারা। গোয়েন্দারা বলছেন, সেজন্য চলতি মাসে কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের জন্য কলকাতায় ২ জনকে ভাড়া করে পরিকল্পনাকারীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জোটের প্রত্যেক দলকে আরও সংগঠিত জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদের নির্দেশ দিয়েছেন জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান ১৪ দলের নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪.৫ মাস পর ১৪ দলীয় জোটের প্রথম বৈঠক। জোটের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় বৈঠক করেন ১৪ দলের নেতাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের নেতারা। ১৪ দলের নেতাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আর থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার মনে হয় একটা ভালো মিটিং হয়েছে। অনেকের মনে হয়তো একটু কষ্ট বা অভিমান ছিল। আজকে এই নেত্রী দীর্ঘক্ষণ ৩.৫ ঘন্টা তাদের বক্তব্য শুনেছে এবং এটা তাদের যা বলার সবাই বিস্তারিত বলতে পেরেছে। যে দূরত্বের কথাটা বলা হোক সেটা আর থাকবে না। অর্থনীতি খাতে নৈরাজ্য ও লুটরাজের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি। একটা ক্ষুদ্র ধনিক গোষ্ঠী, সামরিক বেসরকারি কামলা গোষ্ঠী, তারা সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আছে ব্যাংকের নৈরাজ্য, অর্থ পাচার রোধ, এগুলো নিয়ে যদি না করি তাহলে এই উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জাসদ সভাপতি। রাজনৈতিক মোল্লারা
ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। সাম্প্রদায়িকতা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। অর্থনীতিতে লুটপাটতন্ত্র, বখরাতন্ত্র এবং গুন্ডাবাজি এবং শাসনের ঘাটতির সমস্যা দেখা দিয়েছে। এইসব সমস্যা উল্লেখ করা হয়েছে। এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে আর কি। 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠন করা হয় রাজনৈতিক জোট 14 দল। 2008-এ নির্বাচনে 1/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে মহাজোট। 2018 সালে নির্বাচনের পর অনেকটাই নিষ্প্রভ হয় এই জোট। 2018 ও 2024 সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় 14 দলে কোনো নেতাকে দেখা যায়নি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির লাশ মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে মাশহাদ পরিণত হয়েছিল জনসমুদ্রে। অশ্রুসিক্ত শেষ বিদায়ে অংশ নেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। নাফিস ইফতেখারের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে। মৃত্যুর 4 দিন পর বৃহস্পতিবার মাশহাদেই জানাজা শেষে শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজারে তাঁর দাফন। ইরানের ইতিহাসে রাইসি প্রথম রাজনীতিবিদ যাকে এই মাজারে দাফন করা হলো। সাধারণ মানুষের পাশাপাশি রাইসির জানাজায় বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশ নেন। রাইসিকে শেষ বিদায় জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী তেহরান থেকে 750 কিলোমিটার পূর্বে অবস্থিত মাশহাদে জড়ো হতে থাকে লাখো মানুষ। শহরের রাস্তায় রাস্তায় রাইসির বড় বড় ছবি ও কালো পতাকা টানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে পৌঁছানোর পর শেষ বিদায় জানাতে আসা জনসমুদ্র কান্নায় ভেঙে পড়ে। এ সময় লাখ লাখ জনতার হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড। শোকার্ত ইরানিরা বুক এবং মাথা চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করেন। এর আগে দক্ষিণ খোরাসান প্রদেশের বীরজান্দেও নেওয়া হয় রাইসির মরদেহ। সেখানেও তাঁর প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ বৃহস্পতিবার তেহরানের অদূরে রেই শহরে দাফন করা হয়। সেখানেও শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। ইজারার নামে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ, গাড়ি পার্কিং, আবর্জনার ছড়াছড়ি আর অনুমোদনহীন রাইড বসানোর পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে বিপন্ন রাজধানীর অধিকাংশ পার্ক। বছরের পর বছর চলতে থাকা এমন পরিস্থিতি নিয়ে নানা অভিযোগের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষায় পার্কগুলো যথাযথ সংরক্ষণের পাশাপাশি সবুজায়নের দাবি নগরবাসীর। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিম আল রাজের রিপোর্ট। দেখে বোঝারই উপায় নেই এটি যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। নানা অব্যবস্থাপনা, মাদকসেবীদের অবাধ বিচরণ এবং নানা অবৈধ বাণিজ্যিক কার্যক্রমে ঢাকার 2 সিটিরই পার্কগুলোর অধিকাংশেরই এমন বেহাল অবস্থা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পার্ক বা উদ্যান রয়েছে মাত্র 27টি। এর মধ্যে 6টি পার্কের নিয়ন্ত্রণে ইজারাদার। লোকবল সংকট সহ নানা কারণে যথাযথ রক্ষণাবেক্ষণে প্রতি বছর পার্ক ইজারা দিচ্ছে সিটি কর্পোরেশন। কিন্তু বাস্তবতা বলছে নাগরিকদের অবসর বিনোদনের বিপরীতে ইজারাদাররা পার্কগুলো ব্যবহার করছেন ব্যক্তিগত আর বাণিজ্যিক উদ্দেশ্যে। স্থায়ী অস্থায়ী নানা স্থাপনা নির্মাণ, অবৈধ গাড়ি পার্কিং, ফলের আড়ত, পাশের ফুটপাত রাস্তা থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত অবৈধ দোকানপাট বসানো ও গাড়ি পার্কিংয়ে রাজধানীর অনেক পার্কেরই বিপন্ন অবস্থা। শেখ রাসেল ও অন্যান্য পার্কের পাশাপাশি বেহাল দশা বঙ্গভবনের পাশের শহীদ মতিউর পার্কের। গাড়ি এখানে স্ট্যান্ডে
থাকে মানে এই পার্কের এই কোনায় দিয়ে রাখা। এই জায়গা তো 200-300 টাকা করে নিয়ে গাড়ি পার্কিং দেয়। মানুষ বিনোদনের জন্য মানে পার্কে আসবে, এখানে যদি লেচুর ব্যবসা হয়, আমের ব্যবসা হয়, আর গাড়ি এরকম পার্কে রাখে, এটা তো কোনো মানসিকতা না। মালিকে জানে দৈনিক না মাসিক ভাড়া, এটা মালিক জানে। এখন অনেক ভালো, কিন্তু এই বাসগুলো আবার ইদানিং দেখতেছি বাসগুলোতে আপনার পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। এখন ব্যবসার জন্য হেরা এদের ব্যবসা দেখবে, পাবলিকের চিন্তা তার কেউ করে না। এখন পার্কে যে অনেক চুরি হয় বা কেউ ভিড় হলে মাইসে পকেট টাকা পয়সা হারাইয়া। পার্কে মানুষ আসে সাধারণত একটু সুন্দর পরিবেশে একটু চলাফেরা করার জন্য, কিন্তু এরকম পরিবেশ থাকলে তো অবশ্যই এটা খারাপ। এলাকাবাসীর অভিযোগের তীর স্থানীয় প্রশাসনের দিকে। এই বিষয়ে আপনি মেয়র সাহেবের সাথে কথা বলতে পারেন। এই বিষয়ে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমার এখানে এত ক্ষমতা নাই যে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি কোথাও কোনো অবজেকশন থাকে, সেই অবজেকশনগুলো ডাইরেক্ট সরাসরি মেয়র সাহেবকে দিন, মেয়র সাহেব এটা হ্যান্ডেলিং করবে। কোনো কার্যকর নজরদারি না দেখা গেলেও দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অনেকগুলা ক্ষেত্রে হয়তো অনেকে ইজারাদার যেভাবে কমিটমেন্ট করে বা যে শর্তগুলো আমরা দিয়ে থাকি প্রতিপালন করে না, তখন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে সবসময় সোচ্চার এবং ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। মতিউরের বিষয়ে আমি বলতে পারি যে এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এটিকে ব্যবস্থাপনার স্বার্থে কিন্তু আমরা সেটা ইজারা দিয়ে থাকি। কেউ যদি সেটি সঠিকভাবে প্রতিপালন না করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগর এলাকায় হাঁটা দূরত্বের জন্য পাড়াভিত্তিক পার্ক, কমিউনিটি পর্যায়ে মহল্লাভিত্তিক পার্ক এবং বৃহৎ পরিসরে নগর পার্ক প্রয়োজন। রাজধানীর জনসংখ্যা এবং আকার আয়তন বিবেচনায় মূল নগর এলাকায় হাঁটা দূরত্বে 300 পাড়াভিত্তিক পার্ক এবং 60টি মহল্লাভিত্তিক পার্ক প্রয়োজন। আলিমাল রোজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। নারী স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও নারীর অগ্রযাত্রায় এভারেস্ট একাডেমি এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হল সেনোরা লং ঢাকা উইমেন্স ম্যারাথন 2024। রাজধানীর হাতিরঝিলে ভোর 5:30টায় 2.7 কিলোমিটারের ফান রান এবং 10 কিলোমিটারের অপেশাদার ম্যারাথনে অংশ নেন প্রায় 1000 প্রতিযোগী। আয়োজনটি এফডিসি মোড় থেকে শুরু হয়ে পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে গিয়ে শেষ হয়। নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন সংশ্লিষ্টরা। এবারে নিটোল ডাটা কৃষি সংবাদ। সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। হাওড় অঞ্চলের সব কৃষক খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যেতে না পারায় মধ্যস্বত্বভোগীর কাছে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সৌন্দর্য ও সৌরভ ছড়াচ্ছে দুর্লভ প্রজাতির বনআশরা ফুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফোটা বনআশরার ফুল প্রকৃতি ও পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। ফুল দেখতে প্রতিদিনই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। বনআশরার গাছ সংরক্ষণ ও এর বংশবিস্তারের দাবি দর্শনার্থী সহ পরিবেশবাদীদের। এবারে খেলার খবর।